দাখিল 1999 সালের ব্যাচ, বিশেষভাবে আহ্বান জানাচ্ছি কিছু বলবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সভাপতি মহোদয় এবং মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার সুধীবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের প্রাণভ্রমরা সাবেক শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে এমন একটি জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, যে জায়গাটি একসময় অন্ধকারাচ্ছন্ন ছিল, জ্ঞানের আলো গ্রহণ করার মতো, প্রদান করার মতো, যেখানে মানুষের জ্ঞানী মানুষের অবস্থান ছিল না। আমি সেই সময়ে অবস্থানের কথা বলছি, যেই সময়টি একটি বৃহৎ এলাকা নিয়ে আমাদের সমাজ প্রতিষ্ঠিত হতো। আজকে আমরা দেখি আমাদের সমাজ ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র হয়েছে, কিন্তু একসময় আমাদের সমাজ ব্যবস্থা এতটা ক্ষুদ্র ছিল না। উল্লেখযোগ্যভাবে বলা যায়, আমাদের অতীত অনুসন্ধান করলে অনুঘটকের দ্বারে আমরা যে তথ্যগুলো পাই, আমরা যে দক্ষিণ পলাশবাড়ি, উত্তর পলাশবাড়ি, নাগরী সাগরী, এই পুরো সমাজটি একসময় আমাদের দক্ষিণ পলাশবাড়ি, যেটিকে আমরা বালাডাঙ্গি নামে চিনি, সেই সমাজের অন্তর্ভুক্ত ছিল। এবং সেটিকে আমার বিশ্বাসযোগ্য মনে হয় যে বালাডাঙ্গির মানুষের সাথে আমাদের একসময় প্রাণবন্ধন ছিল, লোটনের মানুষের সাথে আমাদের একসময় প্রাণবন্ধন ছিল। অত্র এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ মাইনেজ স্কুলে পড়াশোনা করছেন, সেটি এই অত্র অঞ্চলের একটি প্রাচীন বা পুরনো প্রতিষ্ঠান 1942 সালে হাই স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং অত্র এলাকায় একমাত্র প্রাইমারি স্কুল হিসেবে ছিল 1938 সালে বালাডাঙ্গি হাই স্কুল। উক্ত পথ বিবেচনায় বলা যায়, সত্যি অর্থেই আমাদের সমাজ ব্যবস্থা ছিল এটি বৃহৎ সমাজ। কালের পরিক্রমায় সেই সমাজ ক্ষুদ্র হতে শুরু করেছে। আমাদের সমাজটির কথা যদি বলি, আমাদের সমাজ, এই সমাজে যে বন্ধন, সেই বন্ধনটি সৃষ্টি হয়েছিল আমাদের বড় মসজিদের মধ্য দিয়ে। সেই বড় মসজিদের আদি অবস্থান ছিল আমাদের বাজারের পূর্ব পাশে কবরস্থানের সাথে ঘেঁষা, এবং সেটি একসময় ভেঙে পড়ে। পরবর্তীতে এই জায়গা থেকে অত্র অঞ্চলের ধর্মপ্রাণ মহৎ প্রাণ ব্যক্তিবর্গ মসজিদটিকে স্থাপন করেন বর্তমান মসজিদের স্থানে। সেই জায়গায় 1960 সালের দিকে তরুণ কিন্তু সমাজসেবী, সমাজের সাথে মিশতেন, সমাজে উঠাবসা করতেন জনাব আবুল কাশেম। তিনি, যার এলাকার নাম কাশেম আলী হিসেবে পরিচিত, তিনি প্রথম উদ্যোগ গ্রহণ করেন এবং তিনি ফুলগাড়িয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন নাইজুদ্দিন মণ্ডলকে সাথে নিয়ে। এবং সেখানে দীর্ঘদিন ফুলগাড়িয়া মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত ছিল। এরপরে সেই ফুলগাড়িয়া মাদ্রাসা একসময় বিভাজন হয়। সেই বিভাজনের একটি অংশ আমরা ফরিয়া অনেকে না জানি, সে তার বাড়ির আশেপাশে একসময় ফুলগাড়িয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। সেই মাদ্রাসাটি সেখানে প্রতিষ্ঠা করতে পারেনি, কিন্তু অপর যে অংশটি গড়ে ওঠে, আজকে যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, এই জায়গায় ফুলগাড়িয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। কিন্তু মানুষের চেষ্টা এবং স্বপ্ন থাকলে একটি মাদ্রাসাকে ফুলগাড়িয়া থেকে ইবতেদায়ী এবং দাখিল মাদ্রাসায় রূপান্তরিত করা সম্ভব। সেটি কিন্তু যিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন জনাব আবুল কাশেম এবং নজিরুদ্দিন সরকার এবং এলাকার আরও ব্যক্তিবর্গ, এই জায়গাটিকে নির্বাচন করে তারা ফুলগাড়িয়া থেকে ইবতেদায়ী থেকে দাখিল মাদ্রাসায় রূপান্তরিত করেছিলেন।
অত্র অঞ্চলে যেমন নারায়ণগঞ্জ দাখিল মাদ্রাসা শিক্ষার আলো ছড়িয়েছে, পাশাপাশি আমাদের সাধারণ শিক্ষার আলো ছড়িয়েছিল 1952 সালে প্রাইমারি স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আমার একটি প্রশ্ন হয় যে জনাব আবুল কাশেম তিনি কেন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত হলেন, বা এরকম একটা ফুলকানিয়া মাদ্রাসা এবং সেটাকে ইফতারি এবং দাখিল মাদ্রাসায় তার স্বপ্ন কেন তৈরি হলো? তা আমার কাছে মনে হয়েছে যে সেই সময় একজন মানুষ শিক্ষার আলোয় আলোকিত হওয়ার জন্য অত্র অঞ্চলে একজন শিক্ষকও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাইরে থেকে শিক্ষকগণ এসে এই অঞ্চলে শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা করছেন, গৃহ শিক্ষক রেখে শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা করছেন। দূর থেকে দূরান্তরে তারা শিক্ষার আলো সাথে গ্রহণ করার জন্য যেতে হয়েছে। যে কোথায় মাইনর স্কুল, কোথায় বগিরপাড়া 1964 সালে, 1938 সালে আপনার বালাডাঙ্গি, 1943 সালের দিকে আপনার বোচাপুকুর প্রাইমারি স্কুল। এই যে এই অঞ্চলের মানুষ যে শিক্ষার আলো থেকে, বিশেষ করে শিশু বয়সে যদি শিক্ষার আলো আমরা গ্রহণ করতে না পারি, তাহলে একটি সমাজ, একটি মহল্লার মানুষ অন্ধকারে থেকে যায়। সেই চেষ্টা, সেই স্বপ্ন থেকে এই এলাকার নিবেদিত সমাজপ্রাণ ব্যক্তিবর্গ তারা আলো ছড়ানোর জন্য কোনো উদ্যোগকে তারা গ্রহণ করেছিল এবং তারা সেটিকে সফল করেছিল। 1995 সালে যখন নাগরগঞ্জ দাখিল মাদ্রাসায় বিভক্ত হয়, তখন আমাদের যে ওয়াক্ফে মসজিদ, যে জায়গা আমাদের পাশে ছিল, সুপার হুজুর আমাদের সংবাদ দিয়েছিল জোহরের নামাজ পড়ে যে আজ থেকে নাগরগঞ্জ দাখিল মাদ্রাসায় বিভক্ত হলো। দীর্ঘদিনের যে স্বপ্ন, সেই স্বপ্নের যে একটা বাস্তব রূপ হলো, সেদিন জোহরের নামাজ পড়ে আমাদের সবার চোখে অশ্রু ঝরেছিল। সবাই আমরা আনন্দিত, হিল্লোলিত হয়েছিলাম। কিন্তু সেই স্বপ্নের যে চর্চা, সেই মাদ্রাসা আগে যে ধরে রাখার যে অনুভূতি, আমরা হয়তো অনেকটা পিছিয়ে পড়েছি। তারা যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠান থেকে দাঁড় করেছিলেন, সেই স্বপ্নকে আমরা কতটুকু আমরা রূপান্তরিত করতে পারছি, হয়তো আমরা সেই স্বপ্নকে লালন করতে পারি না। শিক্ষার যতটুকু শিক্ষার আলো এই এলাকার শিক্ষার্থীদের মাঝে ছড়ানোর কথা, সেটি হয়তো আমরা যেতে পারিনি নানা প্রতিবন্ধকতার কারণে। যে একজন সাধারণ পরিবারের সন্তানকে যখন আমরা দেখি গোলাপগঞ্জ বা বীরগঞ্জে পড়াশোনা করে, তার যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠান দাঁড় হয়েছিল, তার সেই স্বপ্ন কেন বাস্তবায়িত হচ্ছে না? যে প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন জাগ্রত হয় যে নাগরগঞ্জ দাখিল মাদ্রাসা এমন একটি নাম, এমন একটি অনুভূতির নাম, এমন একটি আবেগের নাম, এমন একটি স্বপ্নের নাম, যেটির কখনো মৃত্যু হতে পারে না, যেটির কখনো ধূসর হতে পারে না, যেটি কখনো বিবর্ণ হতে পারে না। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জনাব নজরুদ্দিন সরকার, আব্দুল জব্বার, বসিমত সর্দার, মফিজউদ্দিন, তমিনুদ্দিন মেম্বার, সর্বোপরি এই এলাকার অতন্ত্র প্রহরী সাধারণ মানুষকে, যাদের সাহায্যের সহযোগিতায়, যাদের চেষ্টা, যাদের স্বপ্ন যারা বাস্তবায়নের কারিগর সহযোগিতা পাশে থেকে করছেন, তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। পুলহাট পর্যন্ত গেছিল, আঙ্কেল বলছিল 2004 সালে বেশ গোলাম রব্বানী আঙ্কেল বলছিল যে ইকরামুল, আমরা তো সেই পুলহাট পর্যন্ত বাঁশ কালেকশন করছি এবং তারা যেই বাঁশ কালেকশন করতে করতে তাদের যেই ড্রেসগুলো ছিল, পাঞ্জাবি যেগুলো ছিল, পাঞ্জাবিগুলো পর্যন্ত নষ্ট হয়ে যেত। তো এখানে অনেকের অনেক স্মৃতি, যদিও আমরা মানে 2014 বা 2010-এর পরে তারা পুরো একটা প্যাকেজ আমরা হিসেবে পাইছি, কিন্তু এই মাদ্রাসা প্রতিষ্ঠার তো অনেক ইতিহাস আছে। অসংখ্য ধন্যবাদ শরীফ আঙ্কেলকে, তিনি আমাদের মাঝে মাদ্রাসার প্রতিষ্ঠার একটি ছোট্ট ইতিহাস তুলে ধরলেন। এরপর বক্তব্য প্রদান করবার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল কাদের স্যারকে, সাধারণ সম্পাদক 11 নং মরিচাই ইউনিয়ন বিএনপি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত বীরগঞ্জ কাহারোলের মাটি ও মানুষের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। উপস্থিত আছেন এই মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠান প্রধান আমার শ্রদ্ধাভাজন সুপার হুজুর সহ মঞ্চ উপস্থিত সকল অতিথিবৃন্দ, আমার সামনে প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, সাবেক ছাত্রছাত্রীবৃন্দ, বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জিনাদের অক্লান্ত পরিশ্রমে এই গ্রাম পথে একটি প্রতিষ্ঠান নাগরগঞ্জ দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। যিনারা রাত দিন শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন, তিনাদের প্রতি শ্রদ্ধা রাখছি। যিনারা বিগত হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন, তিনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তিনাদের জন্য জান্নাতবাসী করুন। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা। আমাদের এই সমাজ ব্যবস্থায় বর্তমান প্রেক্ষাপটে এই উদ্যোগটা কিন্তু কেউ গ্রহণ করে না। আমি অত্যন্ত প্রাণ ভরে তোমাদের জন্য দোয়া করছি। তুমি এই জন্যই বলছি কারণ আমার চাকরি অলরেডি 26 বছর। এখানে যে বক্তব্য দিল সে 99 ব্যাচ নাকি, আর আমি 99 সালে চাকরিতে প্রথম যোগদান। আমি আরেকটি পরিচয় অনেকে জানে না, আমি খামারপুরিখাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমরা এই জন্যই ধন্যবাদ জানাই যে আসলে এই অনুষ্ঠানগুলো হয় না। আমি গোলাপগঞ্জ হাই স্কুলের ছাত্র ছিলাম। আমরা আজ থেকে 13 বছর হলো। 13 বছর আগে আমরা 14 বছর হলো। 14 বছর আগে আমরা গোলাপগঞ্জ হাই স্কুলে একটা অনুষ্ঠান করেছিলাম, এই পুনর্মিলনী অনুষ্ঠান 50 বছর পূর্তি উপলক্ষে। সেই সময় গোলাপগঞ্জ হাই স্কুলের বয়স ছিল 50 বছর। আর আমার স্কুলে গত 2020 সালে এই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। সেটার উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অধ্যাপক, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক হাসিনুর রহমান খান। তার উদ্যোক্তায় সেই সময় আমার স্কুলেও এই পুনর্মিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় 2020 সালে। সত্যি এটা তোমাদেরকে ধন্যবাদ না দিয়ে আমাদের উপায় নেই, কারণ তাহলে তোমাদেরকে ছোট করা হবে। এই সমাজ ব্যবস্থায় যে সময় এই সময়ে গ্রামগঞ্জে মাগরিবের পরে এই হাট বাজারে যদি আমরা লক্ষ্য করি, মাদকে ভরপুর, নেশায় ভরপুর, আরেকটি ভরপুর হচ্ছে মোবাইলের নেশা। এই মোবাইলের নেশা আমাদের সমাজ ব্যবস্থাকে এতভাবে নষ্ট করেছে। আমি এখানে যারা অভিভাবক আছে তাদের কাছে অনুরোধ করব, সন্তানদের প্রতি আপনারা খেয়াল রাখুন। সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যখন কথা শুনি এই মোবাইলের কারণে পিতাকে পর্যন্ত সন্তান হত্যা করছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেহেতু আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি এখান থেকে রংপুরে উনি যাবেন, একটি বড় ধরনের প্রোগ্রামে ওইখানে উনি যোগদান করবেন রংপুরে। আমি আর কিছু না বলে আমি আবারও যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা তাদেরকে আন্তরিকতার সহিত ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল কাদের স্যারকে। এ পর্যায়ে আমি কিছু বলবার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের নাগরগঞ্জ দাখিল মাদ্রাসার অন্যতম একজন অভিভাবক জনাব মোহাম্মদ রশিদুল ইসলাম স্যারকে কিছু বলবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের এবং একটি ঐতিহাসিক অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি যিনি আজকে সভাপতিত্ব করতেছেন, তিনি আমার এই মাদ্রাসার ফাউন্ডার সুপার, যার প্রতিটি ইটে প্রতিটি বালুকণায় যার রক্তের দাগ মিশে আছে, যার স্মৃতি এবং যার ঘাম
মিশে আছে। হয়তো ওনার পরন্ত বিকেল মানে আর কয়েকদিন, আর কয়েক বছর আছে, তারপরে চলে যেতে হবে, কিন্তু কালের সাক্ষী হিসাবে থাকবে এই সমস্ত বিল্ডিং, এই স্থাপনা, এই ক্যাম্পাস। আমরা এরকম একটি মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে সামনে পেয়ে আবেগ আপ্লুত হচ্ছি। বিশেষ করে তোমরা যারা আমাদেরকে স্মরণ করেছ, আমরা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়েছি তোমাদের, এবং চিরজীবন মনে থাকবে এই সমস্ত স্টুডেন্ট যারা আমাদেরকে ছেড়ে বিভিন্ন জায়গায় কর্মরত আছে। আমাদের গর্বে বুক ভরে যায় যখন দেখি আমাদের মিনিস্ট্রিতে, আমাদের সেক্রেটারিয়েটে, বিভিন্ন ভবনে, বিভিন্ন রকমের দপ্তরে কর্মরত আছে তোমরা, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানে। আমরা দোয়া করি তোমাদের পথ চলা আরো সুন্দর, আরো উন্নত, আরো দীপ্তময় হোক। আজকের এই অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের তোমাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই আজকের শত ব্যস্ততার মাঝে মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই, তিনি এসেছেন। তিনি আমাদের প্রোগ্রামটার কথা বলা মাত্রই উনি করছেন ঠিক আছে নাগরগঞ্জে তো আমি যাব, এবং বিশেষ করে আমি ওনার জ্ঞাতার্থে জানাচ্ছি, বিশেষ করে এই নাগরগঞ্জ, বিশেষ করে 6 নম্বর ওয়ার্ড উনি অনেকবার এসেছেন। আমরা বলবো বিএনপির, উনি যেহেতু একজন সম্মানিত সভাপতি এবং দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি এবং কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের 1 নম্বর সদস্য, অর্থাৎ উনি কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতা আমাদের মাঝে এখানে সময় দিচ্ছেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি মঞ্জু ভাই একজন শিক্ষা বান্ধব লোক এবং ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদী বিশ্বাসী, একজন আপাতমস্তক স্বচ্ছ, পরিচ্ছন্ন, শিক্ষিত লোক, যার মধ্যে দুর্নীতির কেশাগ্রস্ত হতে পারেনি। আমরা দীর্ঘ 17 বছর যাবত তাকে দেখতেছি, তার সঙ্গে চলাফেরা করতেছি, তার নেতৃত্বে আছি। দুর্নীতির 100 ভাগ ঊর্ধ্বে উনি। তো এই লোকটাকে যদি আমরা সামনে সংসদে পাঠাতে পারি, তাকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে পারি, তাহলে মনে হয় বীরগঞ্জ কাহারোলের চেহারা বদলে যাবে। বীরগঞ্জ কাহারোলের একটা ইতিবাচক রাজনীতির সূচনা তিনি ধারা প্রবর্তন করতে পারবেন। আমরা দেখেছি ওনার কন্যাদায়গ্রস্ত পিতা যখনই গেছেন তার কাছে, ও কাতরে তিনি দিয়েছেন। শিক্ষা ক্ষেত্রে কোনো প্রকার ফর্ম ফিল আপের টাকা নাই, অমুক নাই, তমুক নাই, ওনার কাছে গেছেন, কেউ ফিরে আসেনি। গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিয়েছেন অনেক। যিনি ওনার আরেকটা বিষয়টা হচ্ছে উনি প্রচার বিমুখ একজন লোক। উনি ওই যে আল্লাহর সন্তুষ্টির জন্য করেন। অনেক মিডিয়া অনেক তার কাছে গেছে, আপনি বলেন কতগুলো ঘর বাড়ি নির্মাণ করে দিয়েছেন, আমরা একটু হাইলাইটস করি, আপনাকে একটু ফোকাসিং দিই। না না না, দরকার নেই। উনি এই প্রচার বিমুখ লোক, উনি করে যাচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং জনগণের ভালোবাসার জন্য এবং এই এলাকার মানুষের উন্নয়নের জন্য। তো যাক, আমি দোয়া রাখবো এবং আপনারাও দোয়া রাখবেন, বিশেষ করে মঞ্জু ভাইয়ের জন্য। আমরা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য। এ পর্যায়ে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, বক্তব্য রাখছেন জনাব মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই। বিসমিল্লাহির নাগরগঞ্জ দাখিল মাদ্রাসা এলামনি অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই প্রথম পুনর্মিলনী 2025-এর সম্মানিত সভাপতি জনাব রফিকুল আলম, এখানে মাদ্রাসার সুপার, এখানে উপস্থিত আছেন রশিদুল আলম, আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই, সহকারী সুপার মাদ্রাসা, সিনিয়র সাংবাদিক সকিমউদ্দিন ভাই, আব্দুল কাদের, প্রধান শিক্ষক ফরিদ আদম হাই স্কুল এবং অন্যান্য নেতৃবৃন্দ, এলামের আয়োজকবৃন্দ, যারা প্রাক্তন ছাত্র ছাত্রী, অভিভাবকবৃন্দ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম। যেহেতু আপনারা শুনেছেন যে আমার সময় খুবই কম, হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়ে গেছে রংপুরে, আমাদেরকে যেতে হচ্ছে, অত্যন্ত জরুরি। এই জন্য আমরা সবাই বক্তব্য সংক্ষিপ্ত করেছে। আমিও দু একটি কথা বলেই রংপুর যাব, টাইম শিডিউল খুব টাইট, এই জন্য বেশি কথা বলা সম্ভব হচ্ছে না। অ্যালামনাই অর্থাৎ প্রাক্তন ছাত্রদের যে পুনর্মিলনী, এটা স্কুলের জন্য গর্বের
বর্তমান ছাত্রদের জন্য গর্বের, এবং যারা প্রাক্তন ছাত্রী তাদের জন্য গর্বের। আমিও একজন প্রাক্তন ছাত্র। আমি রহিমগঞ্জ হাই স্কুল থেকে পাশ করেছি 1977 সালে। রহিমগঞ্জ হাই স্কুল আপনার চেনেন অনেকে। এরপরে আমি 1979 সালে এইচএসসি পাশ করেছি দিনাজপুর সরকারি কলেজ থেকে। এরপরে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে অনার্স মাস্টার্স করেছি 1985। তো আমাদেরও মার্কেটিংয়ের একটা অ্যালামনি আছে ঢাকা ইউনিভার্সিটিতে, খুবই স্ট্রং। এই অ্যালামনি শুরু হয়েছে, আমি মনে করি যে এটাও একটা স্ট্রং অ্যালামনাই অ্যাসোসিয়েশন তৈরি হবে, এখানে কমিটি হবে, এবং প্রত্যেক বছরই তারা যেন এটাকে কন্টিনিউ করতে পারে, এই জন্য আমরা সবাই সহযোগিতা করব। অ্যালামনাই এখানে যারা আমি কয়েকজনের সাথে পরিচিত হলাম, আমার কাছে ভালো লেগেছে। তারা স্ব জায়গায় প্রতিষ্ঠিত এবং এই স্কুলের এই মাদ্রাসার জন্য গর্বে। আমি এই এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপি সভাপতি। আমি বিশেষ করে চিন্তিত, এবং অনেক জায়গায় আমি যে কথাটা বলেছি যে আমাদের যে শিক্ষার মান, এটা উন্নয়ন করাটাই হতে হবে আমাদের আগামী দিনের সরকারের প্রধান এজেন্ডা। আমাদের যেসব প্রাইমারি স্কুল, হাই স্কুল, যে শিক্ষা ব্যবস্থা এবং যেই ধরনের ছাত্ররা বের হয়ে আসছে, অবশ্যই অনেক ছেলে ভালো ভালো জায়গায় ভর্তি হচ্ছে, বইতে ভর্তি হচ্ছে, মেডিকেলে, ঢাকা ইউনিভার্সিটিতে, অন্যান্য ইউনিভার্সিটিতে, কিন্তু এই হারটা অনেক কম। তো আমাদের একটা স্ট্যান্ডার্ডাইজেশন যেতে হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য শুধু স্কুল কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয়, এটা একটা উদ্যোগ প্রশাসন থেকে নিতে হবে। অনেক কিছুই কাজ আছে এই ব্যাপারে। আমরা চাই যে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড যেন আমরা গ্রামে গঞ্জের স্কুল এবং কলেজগুলোতে আনতে পারি। এই জন্য আমাদের কিছু কার্যক্রম হাতে নিতে হবে, যেটা অতীতে সরকার শিক্ষা ব্যবস্থা থেকে খুবই হেলাফেলা করে এই জিপিএ 5 আর গোল্ডেন জিপিএ দিয়ে শেষ করে দিয়েছে। আমার মনে হয় যে জিপিএ এবং গোল্ডেন জিপিএরও একটা মান থাকা উচিত। তো এটা অনেক বিষয় আছে, এটা বিশদ আলোচনা করার সময় এই মুহূর্তে হবে না। আমি শুধু এটুকু বলতে পারি, আগামী দিনে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আসবেন, আমরা বিশ্বাস করি, আমরা শিক্ষার ব্যাপারে একটা ভালো উদ্যোগ গ্রহণ করব, যে আমরা যেন প্রত্যেকটা স্কুলকে একটা এমন স্ট্যান্ডার্ডে আনতে পারি যেন গ্রামের ছেলেরা বীরগঞ্জে গিয়ে মেস ভাড়া করে থেকে যেন পড়তে না হয়। এখান থেকে যেন বাচ্চাদেরকে কোচিং করার জন্য দলে দলে বীরগঞ্জে যেতে না হয়। বীরগঞ্জের স্ট্যান্ডার্ডের সাথে গ্রামের একটা স্ট্যান্ডার্ড যেন, যে বড় একটা ব্যবধান, এটা যেন না থাকে। এটা করার জন্য আমাদের অনেকগুলো উদ্যোগ গ্রহণ করতে হবে, সেগুলো আমরা ইনশাল্লাহ করব। কারণ আমাদের শিক্ষার প্রতি জোর দিতে হবে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের শিক্ষার মান অনেক নিচে। বাংলাদেশের ছাত্ররা বহির্বিশ্বে লেখাপড়া করে, তাদের রেশিও যদি আমরা চায়না এবং ভারতের সাথে তুলনা করি অনেক কম। আমেরিকায় প্রতি বছর 2 লক্ষ আইটি স্পেশালিস্ট তারা নিয়োগ করে, ইন্ডিয়া থেকে 2 লাখ প্রতি বছর। এবং সেখানে শুধু আইটি স্পেশালিস্ট না, তাদের স্পাউস অর্থাৎ তাদের স্ত্রী বা স্বামী তারাও ভিসা পায়, HB1 ভিসা। বাংলাদেশে থেকে এই সংখ্যাটা এত নগণ্য, খুব বেশি হলে 2000 থেকে 2500 হতে পারে। কারণ আমাদের দেশে এই ধরনের আইটি ইনস্টিটিউট গড়ে ওঠেনি। বিগত 16 বছর শেখ হাসিনা সরকার একটা বিশ্বমানের আইটি ইনস্টিটিউট করতে পারেনি, একটা বিশ্বমানের মেডিকেল বিশ্ববিদ্যালয় করতে পারেনি, বিশ্বমানের বুয়েটকে রাজনীতি ঢুকিয়ে দিয়ে সেটারও অবস্থা খারাপ করে দিয়েছে। তো আমাদের অনেক কাজ বাকি আছে, যে কাজগুলো আমাদের করতে হবে।
এবং রুট লেভেলে আমাদের শুরু করতে হবে, গ্রামগঞ্জে থেকে আমাদের স্কুল লেভেল থেকে আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদেরকে লক্ষ্য দিতে হবে, লক্ষ্য করতে হবে, আমাদের এই দিকে উদ্যোগ গ্রহণ করতে হবে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, ইনশাআল্লাহ দেখা হবে ভবিষ্যতে। আমাদের অনেক যেহেতু আমাকে ছেড়ে দিতে হবে, আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করছি না। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই বক্তব্যটুকু শোনার জন্য। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে। আমি এখানে আবার আগে এসেছিলাম, এবার আসলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে যদি রশিদুল বা সুপার সাহেব আমাকে এখানে আহ্বান করে। ইনশাআল্লাহ ভবিষ্যতের প্রোগ্রামেও আমি আসার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি 2007 সালের ব্যাচ মকলেসুর রহমান। এই নাগরগঞ্জ মাদ্রাসা থেকে 2007 সালে এই পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে আবার এই মাদ্রাসায় আসছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাদ্রাসা, অনেক বন্ধু বান্ধব, আমাদের অনেকদিন কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি। আসলে এটা একটা মহৎ উদ্যোগ হয়েছে যে দীর্ঘ 17 বছর পর আমরা সবাই একসাথে হওয়ার সুযোগ একটা পেয়েছি। আমি আরো কৃতজ্ঞ জানাই এদের এই অনুষ্ঠানে যারা উদ্যোগ নিয়েছে, আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই যে আমি ঢাকায় থাকতাম, তারপরেও তাদের সাথে আমার অনেক যোগাযোগ করার চেষ্টা করছি সবাইকে একত্রিত করার জন্য। আল্লাহর রহমতে আমাদের অনেকেই একত্রিত হয়েছে, আবার অনেকে হয় নাই। তবে আগামীতে আশা করব আরো এই অনুষ্ঠানটা হলে আমরা সবাই একত্রিত হওয়ার চেষ্টা করব। আমরা অনেকে অনেক জায়গায় কর্মরত আছি, আমাদের যারা জুনিয়র আছে তারা অনেকে এখন বেকার আছে। আমরা চাইবো সবাইকে নিয়ে যেন আমরা একটা ভালো জায়গায় অবস্থান করতে পারি। যারা পিছনে পড়ে আছে তাদের থেকে আমরা একটু খেয়াল রাখতে পারি, যেন তাদেরকে আমরা কোনো কর্মসংস্থান আমাদের মাধ্যমে যদি কিছু সুযোগ হয় সেই ব্যবস্থা আমরা করে দেওয়ার চেষ্টা করব। আমরা যদি এই উদ্যোগ গ্রহণ করি, আশা করি আমাদের সবার মধ্যে একটা কর্মযোগ্য হয়ে যাবে, কেউ আর বেকার থাকবে না। আমরা যদি সবাই সবার দিকে খেয়াল করি, আমাদের অনেক ছোট ভাই বড় ভাই অনেক জায়গায় কর্মরত আছে, সবাই সবার সাথে একটু যোগাযোগ করি, সবাইকে সব জায়গায় প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য আমি সবাইকে আবার আহ্বান করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করছি। এখানে মঞ্চের সামনে চেয়ারে আপনারা অবস্থান করুন, সবার দৃষ্টি আকর্ষণ করছে। এ পর্যায়ে কিছু বলবার জন্য আহ্বান জানাচ্ছি মোস্ট সিনিয়র, অর্থাৎ আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অনেকেই এখানে পড়াশোনা করছে, কিন্তু পরবর্তীতে অন্য কোথাও থেকে দাখিল পরীক্ষা দিচ্ছে। তো আমাদের এখানে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছিলেন এমন একজন শিক্ষার্থী, যিনি বর্তমানে একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি কিছু বলবার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ মতিউর রহমান স্যারকে, সুপার কুলহাট দাখিল মাদ্রাসা। একটা চেয়ার আনে উঠে দিত, ওর দিয়ে আমি চেয়ারটা দিই। প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান 2025 নাগরগঞ্জ দাখিল মাদ্রাসা দীর্ঘদিন আসছে। অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মঞ্জুর ইসলাম মঞ্জু, 1 নং সদস্য বীরগঞ্জ উপজেলা বিএনপি, এবং জনাব মোহাম্মদ মতিউর রহমান, জামাত ইসলাম বাংলাদেশ, বীরগঞ্জ উপজেলা শাসক। আমি সর্বপ্রথম স্মরণ করি নাগরগঞ্জ দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠান লগ্নে যেই সমস্ত ব্যক্তিবর্গ অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি নাম উল্লেখ করতে গেলে অনেক সময় লাগবে। সেই সমস্ত ব্যক্তি যারা মৃত্যুবরণ করেছে তাদের সকলে লাখ কামনা করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যারা আজকে এই প্রতিষ্ঠান এখন পর্যন্ত স্মরণ নিয়ে যাচ্ছে তাদের দীর্ঘায়ু কামনা। এই দাখিল মাদ্রাসার সঙ্গে আমাদের এতিমখানা আছে
এবং নুয়ানি মাদ্রাসা আছে, তার সঙ্গে হেফজখানা খোলা হয়েছে। আসলে যারা যাদের কৃতিত্বে আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে তারা কিন্তু আমাদের মাঝে নেই, তারা কিন্তু আমাদের মাঝে নেই। আমরা তাদের নিজের লাখপত কামনা করবো যাতে আল্লাহ তাদের জান্নাতবাসী করেন। আর এই প্রতিষ্ঠান তৈরি করিবে আছে যারা অক্লান্ত পরিশ্রম। আমি আসলে সালন্দর আলিয়া মাদ্রাসায় ছিলাম, সেই সময় নুরজামান ভাই এখানে সুপার হিসাবে উনি আসছিল, উনি আমাকে ওইখান থেকে নিয়ে আসলো যে মতিয়া না তোমাকে এখানে ঝামেলা করতে হবে। যা ভাগ্য করবে সেই সময় আমাদের নারায়ণগঞ্জ হয় নাই, 89-90 সালে হবে। আমি কম্পিউটার জানিয়ে যা ভর্তি হইলাম, সেখান থেকে 93 সালে আমি দাখিল পাস করি, 95 সালে আলিম পাস করি, 97 সালে ফাজিল পাস করি বিগত জারিয়া থেকে। তোর সঙ্গে 97 সালে বিগত ডিগ্রি কলেজ থেকে আমি স্নাতক ডিগ্রি পাস করি। সবচেয়ে বড় বিষয় আছে যে আমি 95 সালে আলিম পাস করার পর 96-97 সালে আমি এই মাদ্রাসায় অভিষেক হিসেবে যোগদান করি। 97 থেকে আরম্ভ করে 2003 পর্যন্ত আমি এই প্রতিষ্ঠানেই চাকরি করেছি। সেই সময় তাদের ছাত্র কিন্তু আসলে নাই, হয়তো তারা মেসেজ পায়নি। আর বিশেষ করে 91-92 সেটা ছাত্র ছিল বাইরের ছাত্র, বিভিন্ন জায়গায় ছাত্র হল করে পরীক্ষা দেওয়া হয়েছিল। সর্বোপরি যে কথা হচ্ছে যে আসলে আমি যে সময় চাকরি করেছিলাম এখানে, আমি 97 সম্ভবত 13-12 আমি এখান থেকে ইস্তেহাপত্র দিয়ে চলে যাই করে পপুলার চাকরি মাঝে সুপার হিসাবে দায়িত্ব পালন করতেছি এখনো। তা আমি সুপারজুল আছে, আসলে সুপারজুলের হাতে অনেক সময় ছিল। আমাদের এই নাগরগঞ্জ দাখিল মাদ্রাসা যেইভাবে উন্নয়ন হওয়ার কথা সেটা কিন্তু আদৌ হয় নাই। এখন সেটা কমিটির ব্যর্থতা না আমাদের সুপার মহাদের ব্যর্থতা, সেটা মেডিকেল কমিটি জানে। আমি জানি যে রূপ চৌধুরী ছিল 96 সালে আমি মোটরসাইকেল ইডিএফটি একটা গাড়ি নিয়েছিলাম। আমার মনে হয় সেই সময় নজর নাই বোধহয় আমার গাড়িতে মোটরসাইকেল শিখছিল, সেই সময় মোটরসাইকেল ছিল না। এই সুপার হুজুর, আমি সাংবাদিক, আমাদের মরহুম আনাস চৌধুরী ও যত চৌধুরী আইসে একমাত্র এই প্রতিষ্ঠানে নিবেদিত প্রাণ ছিল আনোয়ারুল ইসলাম চৌধুরী। তার অক্লান্ত পরিশ্রম এবং এই প্রতিষ্ঠানের সহযোগিতা তার ছিল। পরবর্তীতে চৌধুরী রয়েছে তাদের কৃতিত্ব ছিল। আমার কথা হচ্ছে যে আসলে সেই অনুপাতে নারায়ণগঞ্জ মাদ্রাসা উন্নয়ন হয় নাই। 17 বছর আওয়ামী লীগ সরকার ছিল, উপজেলা চেয়ারম্যান 5 বছর ছিল। আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় 2 টার্ম চেয়ারম্যান, যেভাবে উন্নয়নের ছোঁয়া লাগার কথা সেটা লাগে নাই। সবচেয়ে বড় লজ্জার বিষয় হচ্ছে সর্বশেষ এই মাদ্রাসার মাঠে হাল মারা হলো গোটা বীরগঞ্জ উপজেলা। এই কলঙ্ক কখনো মুছে যাবে না, এমন কাজ করলেন আপনারা। আজকে আমি ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানে যে সকল ছাত্রছাত্রী যারা পাশ করেছে, উচ্চ শিক্ষা অর্জন করেছে, কেউ প্রফেসর হয়েছে, কেউ মাস্টার হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে সম্পৃক্ত আছে। এই প্রতিষ্ঠান মানে আমরা যদি মনে করি মিনিমাম 30 থেকে 40 জন ছেলে ভালো জায়গায় চাকরি করতেছে,
বিভিন্ন প্রশাসনিক শাখা তৈরি করতেছে। আমি ধন্যবাদ জানাই যারা এই উদ্যোগ নিয়েছে, তাদের ভবিষ্যতে আরো যাতে এই অনুষ্ঠানটাকে ভালোভাবে করা হয়। এবং আমার কাছে শুরু থেকেই পরামর্শ নিচ্ছে যে কিভাবে কি করবো। তা আমার মনে হয় যে আরো একটু মডিফাই করা দরকার। মডিফাইটা হয় না, কারণ 2016, 17, 18, 19, 20, 21, 22 এই যে পরবর্তী ব্যাচগুলা আমার মনে হয় না সেই ছাত্রছাত্রীরা মেসেজ পাইছে। কারণ যেগুলো দেখতেছি আমি সেটা অনেক আগে পুরাতন ছাত্র, নেক্সট ছাত্র হয়তো মেসেজ পায়নি সেইভাবে। আমি এই আয়োজকদের ধন্যবাদ জানাই এবং এই ধারাবাহিকতা যাতে আগামীতেও অব্যাহত থাকে এবং এটাকে মডিফাই করে আরো যাতে ভালো করা যায় কিভাবে। আমাদের এই ব্যাপারে নজরুল ভাই খুব দক্ষ লোক, আমাদের সহযোগীরও এইগুলো ব্যাপারে খুব দক্ষ লোক। আমার মনে হয় যে এগুলো লিয়াজ তোমাদের হয় নাই। আর সুপার হুজুর কেন জানি মানে প্রোগ্রামের ব্যাপারে উনি একটু মন খারাপ নাকি কিছু বুঝি না। এইখানে উপস্থিতি আমি আশা করছিলাম সকল শিক্ষক শিক্ষিকা বাধ্যতামূলক আজকে বসে থাকা তোর কাছে। যার বাড়ি আমি বিয়ে খাইতে গেলাম সেই যদি না থাকে সেই বিয়ে খাই গেলে তৃপ্তি হবে না। আমার যতটাই পোলা বস্তু খেলেন না কেন এই তৃপ্তি কিন্তু আমরা পাবো না। ঠিক বিয়েটাকে তো এরকম শূন্য হয়ে গেছে, সেটা শিক্ষকরা কেন নাই। আমি হুজুরকে বলবো যে পরবর্তী যাতে এরকম আর না হয়, যদি আপনি বাসে থাকেন আমরা থাকি, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবার যেহেতু শুরু হয়েছে এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আজকে যদি আমাদের অবসরপ্রাপ্ত স্যার আজাদ স্যার অনেক বললে হয়তো উনিও না করতো না। আর আজকে যারা যে সমস্ত শিক্ষক নাই কেন থাকবে না একটা দিনের জন্য, কেন থাকবে না? আজকে সব স্যার ম্যাডাম যদি থাকতো আরো অনুষ্ঠানটা পরিপূর্ণ হইতো, কিন্তু সুপারের জন্য একটা মন মনে বসে আছে। এইটা আসলে খুব লজ্জার ব্যাপার। আমি আশা করবো পরবর্তীতে ইনশাআল্লাহ এটা না হয়। আমি আর বক্তব্য বিগত না করে আমি সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং এই আয়োজকদের আমাকে না কথা বলতেই হচ্ছে। সবাই বলতেছে আমাদের সারে কিনা নাই, আমি তোমার সাথে দাওয়াত দেবো নেই দিছি দাওয়াত। যদি সার না থাকে আসলে মন খারাপ হওয়ারই কথা। আমি আবারও এই আয়োজকদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তীতে যাতে আমরা আবারও ভালো করতে পারি এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ।